নির্বাচন দিতে চান না ডক্টর ইউনূস, বললেন মির্জা আব্বাস। বিদেশে বসে বদনামের অভিযোগ, যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ডিসেম্বরের মধ্যে ভোটের পক্ষে, দাবি সালাউদ্দিনের। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। 6টি সমঝোতা ও চুক্তি সই, ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। টোকিওতে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা। রাজধানীবাসীর পিছু ছাড়ছে না জলজটের দুর্ভোগ। বৃষ্টি হলেই সড়কে জমে যায় হাঁটু পানি। নদ নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল। চট্টগ্রামে বিশেষ পরিকল্পনার সুফল। জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশু বেচাকেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাটে ক্রেতা সমাগম। মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদাই বেশি। এবং মিরপুরে চলছে ক্রিকেট বোর্ডের জরুরি সভা। নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। পরিচালক হিসেবে এনএসসি থেকে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরেক নেতা মির্জা আব্বাসের অভিযোগ, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন চান না। তিনি বিদেশে বসে বিএনপিকে নিয়ে বদনাম করছেন বলেও অভিযোগ তার। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। তাসলিম তৌহিদকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। বৃষ্টি ভেজা সকাল, মিছিল স্লোগানে মুখর শেরে বাংলা নগর। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের সরব উপস্থিতি। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বৈরী আবহাওয়ার মধ্যেও ছুটে আসেন দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতারা। লোকে লোকারণ্য হয়ে ওঠে জিয়া উদ্যান। ফুলের শ্রদ্ধায় সিক্ত হয় জিয়ার সমাধি। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, বিএনপি দ্রুত ভোট চাইলেও ডক্টর ইউনূস নির্বাচন চান না। প্রধান উপদেষ্টা বিদেশে বসে বিএনপিকে নিয়ে বদনাম করছে বলেও অভিযোগ তার। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সে ইউনূস, একটা ইউনূস, ও নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। আর নির্বাচন করতে না চান, সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমার দায়িত্ব নয়। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়ি এলাকায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, বিএনপি একা নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ডক্টর ইউনূস কেন বিএনপিকে দোষারোপ করছেন তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। আমরা এই বিষয়ে মনে করি ওনার যথেষ্ট তথ্য নেই। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরীর ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ ও গরিবদের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করে কেন্দ্রীয় ও মহানগর বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতারা বলছেন, রাজনীতি, অর্থনীতি ও কূটনীতিতে মৌলিক পরিবর্তন আনার মধ্য দিয়ে গণমানুষের নেতা হয়ে ওঠেন জিয়াউর রহমান। তবে তার হত্যার আসল রহস্য আজও অজানা। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট।
দেশ জুড়ে চলা পাকিস্তানি শাসক গোষ্ঠীর গণহত্যা এবং রাজনৈতিক শূন্যতার মাঝে এই ঘোষণাই রক্তক্ষয়ী যুদ্ধে উদ্দীপ্ত করেছিল স্বাধীনতাকামী মানুষকে। মেজর জিয়ার মাধ্যমেই মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে দিশেহারা জাতি এবং নতুন করে আশায় বুক বেঁধে একতায় সংহত হতে উদ্বুদ্ধ হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের নিয়মিত সেনাবাহিনী গঠিত হওয়ার পর এর অন্যতম ব্রিগেড জেড ফোর্সের প্রধান হিসাবে ক্ষণজন্মা এই মেজর নিজের সাহসিকতা ও সততায় মুগ্ধ করেছিলেন সবাইকে। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধে অবদানের কারণে জিয়াউর রহমানকে দেয়া হয় বীরোত্তম খেতাব। 1975 সালের পট পরিবর্তনের পর তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলার মধ্যে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 1977 সালে ক্ষমতায় আসেন জেনারেল জিয়া। বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1936 সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম জিয়াউর রহমানের। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন সৎ ও সাহসী রাষ্ট্রনায়ক জিয়া। দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনতার দাবির মুখে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন জিয়াউর রহমান। জনগণের দাবির প্রেক্ষিতেই তাকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। তিনি দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে দিয়েছেন। তিনি বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, অর্থাৎ সবার উপরে দেশ। বিলাসিতা তাকে কখনোই গ্রাস করতে পারেনি। আরেকটি জিনিস, তার স্বজনপ্রীতি বলতে কিছুই ছিল না। গণমানুষের নেতা হয়ে ওঠা জিয়াউর রহমানের ক্ষমতায় থাকা যদি দীর্ঘায়িত হতো তবে দেশের ইতিহাস বদলে যেতে পারত বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের সময়সীমা সহ বিভিন্ন ইস্যুতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এ কারণে রাজনীতিতে এখনও শঙ্কা কাটেনি বলে মনে করেন বিশ্লেষকরা। এই অবস্থা থেকে উত্তরণে দেশ ও মানুষের কথা মাথায় রেখে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর পরামর্শ তাদের। সানবীর রূপলের রিপোর্ট। মোহাম্মদ ইউনুস। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি বিষয় সামনে রেখে জুলাই বিপ্লবের পর পথ চলা শুরু করে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শুরু থেকে মত পথের বিভাজন ভুলে অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে সরকারের উপর পূর্ণ আস্থায় সমর্থন দিতে দেখা যায়। তবে সময় যতই গড়াচ্ছে দলগুলোর মধ্যে বিভাজনের সুর তত তীব্র হচ্ছে। বিভিন্ন ইস্যুতে অস্থিরতার মধ্যে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার পদত্যাগের আগ্রহের গুঞ্জনে রাজনীতির মাঠে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এ অবস্থায় সম্প্রতি দলগুলোর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু তারপরও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অনড় অবস্থানে বিএনপি। ডিসেম্বরে ভোট চায় দলটি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যদিকে জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচন বিষয়ে একমত থাকলেও রোডম্যাপ নিয়ে মতপার্থক্য আছে। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। বিশ্লেষকরা বলছেন, বৈঠকের পর উত্তপ্ত পরিবেশ কিছুটা শান্ত হলেও সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যে পৌঁছতে পারেনি। ফলে ফলাফল আস্থার সংকট রয়েই গেছে। প্রথম 2 দিনের বৈঠকের সমস্যা সমাধান না হয়ে থাকে, আরও বৈঠক হোক, আরও আলোচনা হোক। সরকারের উচিত তার অবস্থানটা পরিষ্কার করা। কেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে না, তাহলে তার একটা ব্যাখ্যা দিন। এই সংলাপের মধ্য দিয়ে ইউনুস খানিকটা তার ক্ষমতার স্থিতাবস্থাকে সে ধরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু যেটা হলো যে বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য কিন্তু আমরা এখনো দেখছি না। বিশ্লেষকদের মতে শুধু সরকার নয়, দলগুলোর পরস্পরের মধ্যেও সমঝোতা জরুরি। তা না হলে সংকট আরও বাড়ার শঙ্কা তাদের। ঐক্যটা যদি সঠিকভাবে না হয় তাহলে তো সামনের দিনগুলোতে একটা খারাপ অবস্থা তৈরি হতে পারে। কোনো রাজনৈতিক পক্ষ যদি বলে যে আমরা নির্বাচনে যাব না, কারণ এই নির্বাচনে আমাদের সুষ্ঠু পরিবেশ নেই,
তাহলে কিন্তু সরকার নির্বাচনই করতে পারবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিতি বরং ইতিবাচক হবে। মানুষের মধ্যে যে অস্থিরতা আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা আছে, সেটি কেটে যাবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দল ঐক্যমতে পৌঁছাতে না পারলে আবারও প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন, এমনটাই মত বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী ইশতেহার তৈরি করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ৪ মাথা মোড়ে এক পথসভায় তিনি একথা বলেন। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান করে সার্জিস বলেন, দেশকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, কেননা পতিত ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করে অনেক কর্মকর্তাই এখন মানুষের সামনে আসতে পারছে না। কোনো একটি দলের অন্তর্ভুক্ত হয়ে গেলে আগামীতে নবীনরা রাজনীতিতে আগ্রহ হারাবেন বলেও মন্তব্য করেন তিনি। আপনাদের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহার তৈরি করবে। আমরা আরো আপনাদের কাছে আসব, আপনাদের প্রত্যেকটি উপজেলা ইউনিয়নের ঘরে ঘরে যাব। আমরা আপনাদের কাছে আহ্বান করি, বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন, এই বিবেকের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে। অন্য প্রসঙ্গ, টোকিওতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার বৈঠকে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। সহায়তা হিসেবে বাংলাদেশকে $100 কোটি দেবে জাপান। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে টোকিও ঢাকার পাশে থাকবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পরে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সৌজন্যতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডক্টর ইউনুস ও ইশিবা। এতে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $100 কোটি ঋণ ও অনুদান সহায়তা দেবে জাপান। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রিপেড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্পের সমঝোতা স্মারকও চুক্তি হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরো যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকে আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরের মাধ্যমে শুধুমাত্র দুই দেশের কূটনৈতিক সম্পর্কই বৃদ্ধি পাবে না, দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী পরীক্ষিত বন্ধু জাপান আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনেও সহায়তা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা প্রবাসীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। এদিকে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। এ সময় ডক্টর ইউনুস বলেন, ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। জানান, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে দেশ, এজন্য প্রবাসীদের সহায়তা চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুক্রবার বিকেলে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রবাসীরা প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ডক্টর ইউনুস প্রবাসীদের সমস্যা সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। জানান, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ইতোমধ্যে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। দেশের অর্থনীতি পুনর্গঠনে প্রবাসীদের সহায়তা চান তিনি। আপনারা তো আমাদের রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স পাই, আপনারা দেশ বাঁচিয়ে রেখেছেন,
যারা দেশ চলিয়েছিল। আমাদের কাজগুলো আমাদের সমাধান দেওয়া, এটি হলো রাষ্ট্রের কাজ। আমরা সমস্যা আছে, আমাদের সাথে সমাধান দেওয়া। সরকার প্রধান বলেন, ঘরে বসে নাগরিক সেবা পেতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সময় বিদেশ থেকে অর্জিত জ্ঞান দেশ মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আমরা পারতেছি না, পরিশোধ করতে পারতেছি না, তো বললাম যে ভাই একটু সবুর করো, আমরা সব টাকা জোগাড় করেছি, অনেকগুলোকে দিয়ে দিয়েছি, তো আমরা লাইন আপ করেছি, একজন দিচ্ছ, তোমরা দিতে থাকবে, কাজে তোমাদের এক পয়সা আমরা মান যাবে না। প্রধান উপদেষ্টা আরো জানান, জাপানে আরো বেশি জনশক্তি রফতানির জন্য কার্যকর উদ্যোগ নেবে সরকার। সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, দেশের বিভিন্ন সীমান্তে আবারও পুশ ইন। মৌলভীবাজার, খাগড়াছড়ি, ফেনী ও হবিগঞ্জে এবার ৭৮ জনকে ফেরত পাঠালো বিএসএফ। মিরপুরে চলছে ক্রিকেট বোর্ডের জরুরি সভা। এর মধ্যেই আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক হিসেবে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 4:30 নাগাদ যে মিটিংটা শুরু হওয়ার কথা ছিল সেটা 30 মিনিট পিছিয়ে 5টা থেকে শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 5টা নাগাদ বিসিবির যিনি নতুন সভাপতি হওয়ার দৌড়ে গিয়েছেন এবং তিনি আসলে সভাপতি, কিছু এটা শুধুমাত্র ঘোষণা, আনুষ্ঠানিক ঘোষণা বাকি, সেই আমিনুল ইসলাম বুলবুল কিছুক্ষণ আগে 5টা নাগাদ তিনি প্রবেশ করেছেন। তার আগে যে অন্যান্য যে বোর্ড পরিচালকরা অর্থাৎ যে 9 জন বোর্ড পরিচালক আছেন তাদের সবাই একে একে প্রবেশ করেছেন। দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীদের ভিড় গতকাল থেকে আসলে টক অফ দ্য টাউন ছিল এবং যখন খবরটি শিরোনামে আসে যে ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একইভাবে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকেও তিনি আসলে সরে যাচ্ছেন। এরপর থেকে আসলে এই মুহূর্তটার জন্য অপেক্ষা ছিল এবং কিছুক্ষণের মধ্যে হয়তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ যখন নাম ঘোষণা করা হবে আমিনুল ইসলাম বুলবুলের, তারপরে আসলে তিনি কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা সেখানে যাচ্ছে, অর্থাৎ যে প্রেস কনফারেন্স রুম আছে যেখানে কথা বলবেন। তবে এখানে খুব একটা আসলে আনুষ্ঠানিকতা নেই, কারণ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কিন্তু ইতোমধ্যে জানে যে 2টো স্লট রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 2 জন পরিচালকের। সেই 2টো স্লটের জন্যই কিন্তু আসলে সেই 2টো স্লট থেকে আসলে তারা প্রস্তুত হবেন এবং বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে গণমাধ্যম কর্মী, উৎসুক জনতা সবার কিন্তু ভিড় রয়েছে। একটু বলতে চাচ্ছিলাম যে যেই প্রক্রিয়ায় এর আগে আসলে ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল, ঠিক একই প্রক্রিয়ায় কিন্তু আমিনুল ইসলাম বুলবুলও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন। সেক্ষেত্রে আসলে একটা প্রশ্ন আসতে পারে যে সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞার কোনো সুযোগ আছে কিনা। তবে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জাতীয় ক্রীড়া পরিষদ সব ধরনের প্রক্রিয়া মেনেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে নির্বাচিত করছেন। সেক্ষেত্রে আসলে নিষেধাজ্ঞার খুব একটা সুযোগ নেই এবং আমিনুল ইসলাম বুলবুল জানেন যে নিজেও কিন্তু আসলে আইসিসিতে চাকরি করেন এবং যে কারণে কিন্তু আইসিসির একটা গ্রিন সিগন্যাল নিয়েই কিন্তু তিনি এখানে এসেছেন। তবে এরপরও একটা কথা থেকে যায়, জানেন যে সাম্প্রতিক সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা হ্যাপেনিং সংকট গেল বেশ কয়েক মাস ধরেই। সেক্ষেত্রে আসলে যেহেতু আইসিসির সভাপতি জয় শাহ তিনি ব্যক্তিগতভাবে তিনি সেই বিষয়টা আমলে নেবেন কিনা। তবে আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার পরে বিষয়টা হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে বিসিবির যে ইমার্জেন্সি মিটিং তার সবশেষ আপডেট। আমরা যে কোনো তথ্য দ্রুততম সময়ের মধ্যে দর্শকদের জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বৃষ্টি থেমেছে কিন্তু ভোগান্তি কমেনি এতটুকু। জলজটে দুর্দশা যেন রাজধানীবাসীর নিয়তি। টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে চরম দুর্ভোগে নগরবাসী। সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নেয়ায় ক্ষোভ ঝরেছে তাদের কণ্ঠে। এমন বাস্তবতায় বৃষ্টি কমা নিয়ে সুখবর নেই আবহাওয়া অফিসের কাছেও। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন এবং মোবারক হোসেন শুভ। ব্যবধান শুধুই সময়ের, ক্যালেন্ডারের পাতায় বদলেছে মাস, তবে খুব বেশি বদলায়নি নগরীর জলাবদ্ধতার চিত্র। কয়েক ঘন্টার বৃষ্টিতেই ডুবেছে রাজধানী, জনজীবনও বিপর্যস্ত। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি, শুক্রবার ভারী বর্ষণ না হলেও বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি। এতেই নিউ মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিপাকে পড়েন নগরবাসী। একটু বৃষ্টি হইলে যেভাবে পানি জমা হয়, তো রাস্তা দিয়ে হাঁটার মতো অবস্থা থাকে না। ভিজে যাচ্ছি, এমন সময় আছে হোন্ডা নিয়ে পড়ে যাচ্ছি, কোথায় গর্ত আছে আমরা দেখতে পাচ্ছি না।
মূল সড়ক ছাড়াও রাজধানীর নিচু এলাকাগুলোয়ও পোহাতে হচ্ছে জলজট ভোগান্তি। ড্রেনের পানি উপচে ঢুকেছে বসত ভিটায়। প্রতি বছর আমাদের এটা ফেস করতে হয়, বিশেষ করে 2012-13 সাল থেকে এখানে প্রচুর আকারে এই বৃষ্টি আসলে এই অবস্থা হয়। ময়লা পানি আর ভিতরে ট্যাঙ্কির ভিতরে পানি খাওয়া যায় না। নগরবাসীর অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে গাল ভরা বুলিতে আটকে আছেন দায়িত্বপ্রাপ্তরা। এই খালটা খনন তো হয় না, ওইদিকে খাল অনেক চিপা, যার জন্য পানি যাইতে পারে না। খালটা প্রতি বছরই আমরা শুনি যে বরাদ্দ আসে, খনন হবে, আসলে খনন হয় না। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী উদ্যোগ চান নগরবাসী। প্রতি বছর একই ঘটনার পুনরাবৃত্তি। হাজার হাজার কোটি টাকার প্রকল্পের ভিড়ে উপেক্ষিত নাগরিক সেবা। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। নগরবাসী বলছেন, দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলাই এর একমাত্র কারণ। এদিকে বৃষ্টি কমানিয়েও নেই সুখবর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের কোনো কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে। সাগরে যে গভীর নিম্নচাপটি ছিল সেটা নিম্নচাপ আকারে বর্তমানে আছে এবং এটার প্রভাবে সারা দেশে এখনো বৃষ্টিপাত হচ্ছে। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে ডুবেছে লোকালয়। বরগুনায় পানিবন্দী দিন কাটছে অন্তত 230 পরিবারের। তলিয়ে গেছে ফসলি জমি ও ভেসে গেছে মাছও। কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকদের নিরাপদে থাকতে করা হচ্ছে মাইকিং। বরি আবহাওয়ায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, ভাঙছে উপকূল। জোয়ারের তোড়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে ডুবছে ঘরবাড়ি ও ফসলি জমি, ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। হাতিয়ার মেঘনা নদীতে এমবি ফাহিম নামে একটি ট্রলারও বিপুল পরিমাণ পণ্য নিয়ে এখন পানির নিচে। নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় অন্তহীন দুর্ভোগে স্থানীয়রা। এদিকে কক্সবাজার ও কুয়াকাটায় উত্তাল সাগর, প্রচণ্ড ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দোকানপাট। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাগর পাড়ে ছুটে গেছেন হাজারো পর্যটক। তাদের নিরাপদে থাকতে মাইকিং করছেন লাইফগার্ড কর্মীরা। এরকম উঁচা ঢেউ কখন আমি আগে দেখিনি। আবেগে আপনার রিস্ক মানে না, মূল কথা হলো এখানে মাইকিং করে আপনার হুইসেল দিয়ে তাদেরকে আমরা সামাল পাচ্ছি না। এছাড়া বিষখালী নদীর তীরবর্তী বরগুনা সদরের রিং বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 230টি পরিবার। থাকতে বড় কষ্ট, সাপ এটা সেটা বিজিবি ঘরের ভিতরে ওঠে, সহির উপরে কোনো রকম রয়েছে। 2 দিন আগে একটা লোক মারা গেছে, দাফন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এখন আমরা আছি খুবই বেহালে। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বাগেরহাট, কুমিল্লা ও মুন্সিগঞ্জের বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বর্ষা মৌসুমে জলজট হয় বলে অভিযোগ এলাকাবাসীর। অন্যদিকে পাহাড় ধসের ক্ষতি এড়াতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে মাইকিং করছে প্রশাসন। পাশাপাশি নিরাপদ আশ্রয়স্থলে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের। এছাড়া বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জ ও বরিশালের নদীবন্দরে 2 নম্বর বিপদ সংকেত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সব ধরনের লঞ্চ চলাচল। জরুরি প্রয়োজনে কয়েকটি ফেরি চললেও বেশিরভাগই নিরাপদে নোঙ্গর করা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চট্টগ্রামে সামান্য বৃষ্টিতে গত বছরও যেসব এলাকার সড়ক তলিয়ে থাকতো পানির নিচে, সেগুলোতে এখন ভিন্ন চিত্র। টানা বর্ষণেও নগরীর মুরাদপুর, চকবাজার ও কাতালগঞ্জে এবার তৈরি হয়নি জলাবদ্ধতা। সংশ্লিষ্টরা বলছেন, খাল নালা সংস্কার ও মাটি অপসারণ করায় কমেছে দুর্ভোগ। 8,500 কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতা নিরসন না হওয়ায় সমাধান খুঁজতে চলতি বছরের জানুয়ারিতে 4 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর চট্টগ্রামে ছুটে গিয়ে নালা খাল পরিদর্শন করে 8টি স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন তারা। বলেন, বর্ষার আগেই সহনীয় পর্যায়ে আসবে জলাবদ্ধতা। 17টি খাল খনন সহ সমন্বিতভাবে কাজ করার কথা জানান সিটি মেয়রও। এর 4 মাস পর কাজের অগ্রগতি দেখতে নগরীর বেশি জলাবদ্ধতা হয় এমন 3টে স্থানে সরেজমিনে ঘুরেছে সময় টিভি।
দেখা যায় 2024 সালের 22 আগস্ট 142 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল চট্টগ্রামে। তখন নগরীর বহদ্দাহাট মুরাদপুর ডুবে গিয়ে জনজীবনে নামে ভোগান্তি। কিন্তু 2025 সালে 30 মে ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টি হয় 167 মিলিমিটার। ডুবেনি বহদ্দাহাট ও মুরাদপুর। কর্ণফুলী নদীতে জোয়ারও ছিল ওই সময়। এই নিয়ে কথা হয় 12 ঘন্টা ধরে একই স্থানে কর্মরত এক প্রহরী ও দোকানের সঙ্গে। তারা জানান, নালার উপর নির্মিত মার্কেট ভেঙে দেয়া ও নালা খাল সংস্কারের কারণেই কমেছে জলাবদ্ধতা। এই ড্রেনটার উপরে পুরোই দোকান ছিল এখন পর্যন্ত, আপনার কোথায় বহদ্দাহাটের ওই মাথা পর্যন্ত ড্রেনটা সংস্কার করাতে এতটুকু পানিটা উঠে নাই। দুটুক পানি 1 কিলো পানি রাস্তার মধ্যে, এবছর পানি হয় না, পানি কম হয়েছে, মানে নালাটা ক্লিয়ার হয়নি তো পানি এখন উঠে নাই। পরের গন্তব্য চকবাজার। 2024 সালে 7 আগস্ট 250 মিলিমিটার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এই এলাকা। কিন্তু 2025 সালে 30 মে ভোর পর্যন্ত গত 24 ঘন্টায় 167 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও নেই সেই ভোগান্তি। হাল পরিষ্কার ছিল, হাল বড় পরিষ্কার, পানি চলে গেছে, অনেক পানি উঠে অন্য থেকে এখন আল্লাহর রহমতে ভালো হয়েছে। খালগুলো হইতেছে, ড্রেনগুলো হইতেছে, এর লেগে আর কি পানিটা কম উঠতেছে। অন্যান্য বছর তো ডুবে যায়, এরকম বৃষ্টি পড়লে সব ঢুকে যায় এখানে, মানে দূরে তো ঢুকে যায়। এবার তো নালা পরিষ্কার ছিল যে পানি চলে গেছে। একইভাবে 2024 সালে 30 জুন নগরীর কাতালগঞ্জ ডুবলেও 30 মে বৃষ্টিতে সৃষ্টি হয়নি জলাবদ্ধতা। এই তিনটে স্থানে 2024 সালের জুন, জুলাই, মে ও আগস্টে 5 বারের বেশি জলাবদ্ধতা হলেও এবার হয়নি। কিছু জায়গায় পানি জমলেও সঙ্গে সঙ্গে নেমে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্রেতা বিক্রেতাদের হাঁকে ডাকে সরগরম কোরবানির পশুর হাট। এবারও বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। তবে বৈরী আবহাওয়ার কারণে হাটে ক্রেতা কম। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে হাটে বাড়ছে ভিড়, গাড়িতে করে গরু নিয়ে হাজির ব্যাপারীরা। বৈরী আবহাওয়াও বাদ সাধতে পারেনি বেচাকেনাই। শহর বন্দর সবখানে সরগরম কোরবানির পশুর হাট। রাজশাহীর ঐতিহ্যবাহী পশুর হাট তাহেরপুর। শুক্রবার সকালের পর থেকে বৃষ্টি না হওয়ায় জুম্মার নামাজ শেষে ভিড় বাড়ে ক্রেতা বিক্রেতাদের। এবার ছোট এবং মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। 60,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ গরু। তাই বড় গরু নিয়ে শঙ্কায় বিক্রেতারা। 1,85,000 চাচ্ছি, কিন্তু এখন যে দাম বলছে 1,60,000 পর্যন্ত দাম হয়েছে, কিন্তু আমার মতন হয়নি, লাভ হয়নি এখনো। নওগাঁর চৌবাড়িয়া হাটে মাঝারি জাতের গরু বেশি। হাটে দূরের ব্যাপারীর উপস্থিতি কম থাকায় মিলছে না কাঙ্ক্ষিত দর। কর্তৃপক্ষ বলছে জাল টাকা শনাক্ত সহ নিরাপত্তা জোরদারে থাকছে বিশেষ ব্যবস্থা। টাঙ্গাইলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদর উপজেলার কাকুয়াহাটে বিভিন্ন জায়গার খামারি ও প্রান্তিক কৃষকরা গরু নিয়ে হাটে আসেন। ক্রেতাদের অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় গরুর দাম 20 থেকে 30,000 টাকা বেশি। গরুর দাম বেশি যায়, আবার বেচা কিনেও নাই, বৃষ্টি হচ্ছে। এদিকে মেহেরপুরে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গরুর আমদানি বেশি হলেও ক্রেতা না থাকায় দাম কম, দাবি বিক্রেতাদের। গরু আছে ভালো, গরু মানুষ গরু এবং গরু কেনার মতন বাজার আছে। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে মানিকগঞ্জের যমুনা পাড়ের আরিচা গরুর হাটে। কর্তৃপক্ষ জানায় প্রতি শুক্রবার 1 থেকে 1.5 কোটি টাকার পশু বেচাকেনা হলেও বৃষ্টির কারণে তা অর্ধেকে নেমে এসেছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজশাহীর তাহেরপুরে আছেন রিপোর্টার মওদুদ রানা এবং নওগাঁর চৌবাড়িয়ায় আছেন সহকর্মী MR রকি। সরাসরি প্রথমে যাচ্ছি মওদুদ রানার কাছে। দুদিন বৃষ্টির পর বিকেলে ঝলমলে রোদ উঠেছে এবং সেই সাথে আজ ছুটির দিন। সব মিলিয়ে বিকেলবেলা জমে উঠেছে পশুহাটের কেনাবেচা। আমি রয়েছি এই মুহূর্তে রাজশাহীর তাহেরপুর বাজারে। আমি যেটি দেখছি যে বিকেলের পর থেকে ক্রেতার সমাগম বেশ এবং বাজারে যে গরু আছে তাতেও কিন্তু বেচা কেনা মোটামুটি ভালো। আমরা যেটি দেখছি যে ক্রেতারা তারা বাজার ঘুরে দেখছেন, তারা বিক্রেতার সাথে দরদাম করছেন এবং তাদের বাজেটে মিললে সেই গরু কিনছেন এবং
প্রত্যেকটি গরুর সামনেই কিন্তু এই মুহূর্তে ক্রেতারা রয়েছেন, তারা বিক্রেতার সাথে কথা বলছেন এবং তারা বলছেন যে এই আজকে যেহেতু আবহাওয়া একটু ভালো, তারা এই মুহূর্তে আসলে গরুটি কিনতে চান এবং এখানকার হাট কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি চলবে এবং এই যে জমে ওঠা যে বাজার, এই বাজারটি আসলে তারা প্রত্যাশা করছিলেন। আমরা যেটি দেখেছি যে এখানে ছোট এবং মাঝারি গরু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, ৮০,০০০ টাকা থেকে ১,১০,০০০ টাকার মধ্যে এই গরুগুলোই আসলে চাহিদা বেশি এবং সেটি বেশি বিক্রি হচ্ছে। ৫ মণ থেকে ৮ মণের মধ্যে যেসব বড় গরুগুলো রয়েছে, বিশেষ করে ১.৫ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা যেসব গরুর দাম, সেগুলোর ক্রেতা নেই বললেই চলে। এবং সংশ্লিষ্টরা বলছেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকা এবং চট্টগ্রামে যেসব বড় বড় ব্যাপারীরা এখান থেকে গরু কিনে নিয়ে যান এবং ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করেন, সেই সব ব্যাপারীরা এবার এখানে আসেননি, যার কারণে বড় গরুর ক্রেতা শূন্য এবং স্থানীয় যেসব ক্রেতারা রয়েছেন তারা ছোট এবং মাঝারি গরু কিনছেন। এবং বিক্রেতারা যেটি বলছেন যে গোখাদ্যের দাম একটু বাড়তি, তারা যে আশা করেছিলেন যে দাম একটু বেশি মুনাফা করবেন, সেই দাম তারা পাচ্ছেন না। অন্যদিকে ক্রেতারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় কিছুটা দাম বেশি এবং তারা সেই বাড়তি দামেই আসলে ছোট এবং মাঝারি গরুগুলো কিনছেন। সব মিলিয়ে যে জমজমাট কেনাবেচা সেটি সন্ধ্যা পর্যন্ত চলবে এমনটা আশা করছেন। এবং আমরা যেটি দেখেছিলাম যে জুম্মার নামাজের পরপরই কিন্তু এখানে গরুর সমাগম হয় এবং জুম্মার নামাজের পর থেকে আসলে বেচা বিক্রি শুরু হয় এবং এখন এই যে বিকেল ৫টার দিকে সেই বেচা বিক্রি মোটামুটি জমে উঠেছে। এবং এখানে যারা গরু নিয়ে এসেছেন তারা বলছেন যে এই বাজারটি তারা গত কয়েকদিন ধরে প্রত্যাশা করছিলেন, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি পাচ্ছিলেন না এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। যারা ছোট এবং মাঝারি গরু নিয়ে এসেছেন তারা বলছেন তারা কাঙ্ক্ষিত দাম না পেলেও তাদের প্রত্যাশা মাফিক দাম পাচ্ছেন, অর্থাৎ সেখানে খুব বেশি মুনাফা না হলেও তাদের কোনো লস হচ্ছে না। অন্যদিকে যারা গরু কিনছেন তারাও কিছুটা সন্তোষ প্রকাশ করছেন, তারা বলছেন যে এই মুহূর্তে গরু কিনে তারা কিছুটা লাভ করতে পারছেন, অর্থাৎ তাদের যে কাঙ্ক্ষিত বাজেট, সেই বাজেটের মধ্যেই আসলে তারা গরু কিনতে পারছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই বাজারটি সন্ধ্যা পর্যন্ত চলবে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং আমরা এই শেষ বিকেলের নওগাঁর পশুহাটের খবর জানবো, সেখানে রয়েছেন আমার সহকর্মী রকি। বাহারি গরুতে পরিপূর্ণ নওগাঁর এই হাট, হাতে রয়েছে এক সপ্তাহ পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা। ঠিক আগ মুহূর্তে স্থানীয় যেসব খামারি এবং প্রান্তিক পর্যায়ে যারা গরু লালন পালন করেছিলেন তারাই মূলত এই হাটটিতে আজকে আমরা দেখছিলাম তাদের নানা জাতের লালন পালন করা পশু তুলেছেন। এবং দুপুরে কিছুটা বৈরী আবহাওয়া ছিল, সকাল থেকে বৃষ্টি ঝরছিল, কিন্তু দুপুর পর থেকেই বিপুল পরিমাণে পশুর সমারোহ। এবং এই হাট কিন্তু এই অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য একটি বড় পশুর হাট এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু খামারিরা এবং ব্যাপারীরা এসে এই হাটে তারা তাদের পশুগুলো কেনাবেচায় যুক্ত হয়ে থাকেন। আমরা দেখছিলাম দুপুর পর থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনা এই হাটে দেখা যাচ্ছে, কারণ আবহাওয়া কিছুটা কেটে গিয়েছে। একদম ঝলঝলে রোদের যে তাপ, সেই তাপের মধ্যে কেনাবেচা, যদিও কাদা রয়েছে হাটে, তারপরও কেনাবেচার কিন্তু প্রচন্ড চাপ আমরা দেখছিলাম। দূরের ব্যাপারীর উপস্থিতিও প্রচুর বেড়েছে এবং এখানে যারা ব্যাপারী তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে আসলে এবার প্রথম দিকে যে বৈরিকটা তাদের একটা হতাশা ছিল, এই মুহূর্তে আবহাওয়াটা কেটে যাওয়ার কারণে সেই হতাশাটা অনেকটাই কেটে গিয়েছে। এবং যারা গরু কিনেছেন তারা বলছেন যে বিগত মৌসুমগুলোর চেয়ে কিছুটা তারা কম দামে গরু পেয়েছেন। খামারির দিক থেকে বলা হচ্ছে আসলে এবার পশু খাদ্যের দর অনেকটাই বেশি, এই কারণে কিন্তু কম দরে গরু তাদের বিক্রি করতে গিয়ে অনেকটাই হতাশা তারাও অনুভব করছেন। তবে গরুর ব্যাপক উপস্থিতির এই ঢল কিন্তু যারা খামারি তারা বলছেন যে আরো ব্যাপক পরিসরে কিন্তু ব্যাপারীর এখানে না আসলে এই বিপুল পরিমাণের গরু নিয়ে তারা অনেকটাই হতাশায় ভুগবেন। এবং জেলার আজকের এই চৌবাড়িয়া হাটে আমরা স্থানীয় হাট কর্তৃপক্ষের তথ্য মতে প্রায় 50,000-এর অধিক কিন্তু গরু এই হাটে আজকে উঠেছে এবং 1 লাখ থেকে শুরু করে 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত গরুর দর হাঁকাহাঁকি চলছে, অনেক বড় পরিসরে। তবে মাঝারি জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে 100 কেজি বা 120 কেজি ওজনের, এই গরুগুলো কিন্তু ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে এবং সেই দর হাঁকাহাঁকির মাধ্যমে তারা নিচ্ছেন। গরুর চেহারা, ছুরো, দাঁত এসব দেখেই কিন্তু একদম গরুর একটা দর নির্ধারিত হচ্ছে। তবে গত কয়েকদিনের যে বৈরী আবহাওয়া ছিল তার কিন্তু রেশ কেটে যাওয়ার পরেই আজকে আমরা লক্ষ্য করছিলাম সর্বোচ্চ পরিমাণে কিন্তু এই হাটে ক্রেতা বিক্রেতা ঢল নেমেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু ব্যাপারীদের উপস্থিতি আমরা দেখছিলাম। অনেকে কিনে নিয়েছেন, তবে এখনো সময় রয়েছে। অনেকে কিন্তু এই দর হাঁকাহাঁকির মধ্য দিয়ে কিন্তু তাদের
প্রত্যাশিত একটা গরু কিনবেন, এই বিষয়টি আমরা হাটে দর হাঁকাকির মাধ্যমে জানতে পারছিলাম। সব মিলে কিন্তু গরু বেচা কিনার এই চিত্রটা কিন্তু আরো এক সপ্তাহ রয়েছে। ব্যাপক পরিসরে উৎসাহের সাথে গরু কেনাবেচা হবে, কেনাবেচা করবেন এমন প্রত্যাশা খামারি এবং ব্যাপারীদের দিক থেকে আমরা লক্ষ্য করছিলাম। এই ছিল নওগাঁর সার্বিক গরু কেনাবেচার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ, এর আগে ছিলাম রাজশাহীতে। সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে আটকে আছে চামড়া রফতানির ভবিষ্যৎ। এটি পুরোপুরি চালু না হওয়ায় মিলছে না আন্তর্জাতিক সনদ, হচ্ছে না কাঙ্ক্ষিত রফতানি। পরিস্থিতি উত্তরণে কাজ চলছে বলে জানিয়েছে শোধনাগার কর্তৃপক্ষ। সংকট নিরসনে সরকারি বেসরকারি উদ্যোগের পরামর্শ বিশ্লেষকদের। আর আসছে বাজেটে রাসায়নিক আমদানিতে কর সুবিধা চেয়েছেন ট্যানারি মালিকরা। MS আরিফিনের রিপোর্ট। তৈরি পোশাকের পর সবচেয়ে সম্ভাবনাময় হলেও নানা জটিলতায় এগোতে পারছে না চামড়া খাত। গেল 5 বছরে প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি আয় ছিল গড়ে $12 কোটি 23 লাখ। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 10 মাসে এই আয় $10 কোটি, যা বছর ব্যবধানে 8% কম। ব্যবসায়ীরা বলছেন চামড়া শিল্পের উন্নয়নে বড় বাধা সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা CETP। এটি পুরোপুরি চালু না হয় মিলছে না আন্তর্জাতিক সনদ, বাধ্য হয়ে কম দামে রপ্তানি করছেন চামড়া। আমরা LW সার্টিফিকেট ছাড়া বিশ্ববিদ্যালয়ে টিকতে পারবো, বিজনেস করতে পারবো না। এবং চায়না কয়েকজন কাস্টমার আছে, 4-5 জন কাস্টমার হাতে গোনা, ওরাই সিন্ডিকেট করে মালটা নিয়ে যাচ্ছে। প্রতি বছর লস দিতে দিতে আমার দেওয়ালে পেট হয়ে গেছে। CETPর সবগুলো মেশিন সচল হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানায়, EUর তত্ত্বাবধানে বর্জ্য ব্যবস্থাপনার একটি রোডম্যাপ দ্রুত পাওয়া যাবে, সহজে মিলবে LWG সনদ। তবে সংকট নিরসনে বেসরকারি অংশীদারিত্বের পরামর্শ বিশ্লেষকদের। ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। ডিওয়াটারিং মেশিন আগে একটা চালু ছিল গত বছর, এখন এটা আমরা 9টা সম্পূর্ণই আমরা চালু করেছি। পাশাপাশি অ্যাডিশনাল ড্রাইভেটটা আমাদের এই 30শে মের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা এত বছর ধরে এই সার্ভিসটা ঠিক মতো দিতে পারিনি, এখনো কমপ্লেন রয়ে গেছে। তাহলে কেন আমরা ওখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করতে পারবো না? যদি ওখানকার যারা মানে বিনিয়োগকারী আছেন তারা যদি একসাথে এসে এটাকে চালাতে পারেন, যে তারা ম্যানেজমেন্টে গেল, সরকারের ওখানে ইনভলভমেন্ট থাকলো, আমি মনে করি এটা খারাপ পদ্ধতি না। কাঙ্ক্ষিত রপ্তানি না হওয়ায় ব্যবসা টিকিয়ে রাখতে আসছে বাজেটে রাসায়নিক আমদানিতে ভ্যাট কমানো ও চামড়া ক্রয় বিক্রয়ে উচ্ছে কর মওকুফ চান উদ্যোক্তারা। আমাদের যে ইম্পোর্ট ডিউটি আছে এটা অল ইন অ্যাভারেজ ধরেন আপনার 35%-এর মতো, এবং সেটা কিন্তু আমাদের কস্টের সাথে অ্যাড হয়, এবং সেখানে আমরা কিন্তু আমাদের ইন্টারনাল একটা কম্পিটিশনের যেমন সম্মুখীন হচ্ছি, তেমনি আমরা বহির্বিশ্ব আমরা কিন্তু কম্পিটিটিভ প্রাইসে চামড়া বিক্রি করতে পারছি না। BTAর তথ্য, LWG সনদ না থাকায় চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বছরে প্রায় $50 কোটি আয় হারাচ্ছে বাংলাদেশ। চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার কেন্দ্র। এর ফলে LWG সনদ প্রাপ্ত হতে বাধাগ্রস্ত হচ্ছেন এ খাতের উদ্যোক্তারা, পাশাপাশি কমছে বৈদেশিক আয়। MS আরিফিন, সময় সংবাদ, হেমায়েতপুর, সাভার। উন্নয়ন কাজ চলছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের। ঈদুল আজহায় ঘরমুখী মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। এতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজটমুক্ত যান চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না যানবাহন। ঈদুল আজহায় ঘরমুখ মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। এতে এলেঙ্গা থেকে যমুনা সেতু অংশে যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। ঈদের সামনে আর 2টা দিন যদি যায় দেখবেন এখানে যানজট শুরু হয়ে যাবে। ঈদের সামনে নাকি আরো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় চেকপোস্ট বসানো উচিত। কিছু কিছু জায়গায় রোডের কাজ হচ্ছে, সেগুলো বন্ধ করে দিলে আমরা আশা করবো যে রোডের কোনো যানজট থাকবে না। তবে ঈদযাত্রায় মহাসড়কটি যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প ব্যবস্থাপক ও ট্রাফিক পুলিশের। গতবারের নাই এবারও আমরা আশা করতেছি যে এই ধরনের বা আগের বার বা তার 1 বছর 2 বছর আগে যে ধরনের জ্যাম ছিল বা ইয়ে ছিল, এ ধরনের হওয়ার কোনো আশঙ্কাই নেই। কারণ লোকজন 2 লেন দিয়ে ঢাকামুখী গাড়ি যাতায়াত করবে এবং 2 লেন দিয়ে উত্তরবঙ্গগামী গাড়ি যাতায়াত করবে। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া আছে। আমরা ট্রাফিকের পক্ষ থেকে আমরা যারা কাজ করছি তারা অত্যন্ত এই বিষয়টাকে গত ঈদেও আপনারা সেটা প্রমাণ পেয়েছেন যে আমরা খুব অ্যাক্টিভলি কাজ করে থাকি। তো এবারও তার ব্যত্যয় হবে না। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলায় 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা বেড়ে দ্বিগুণ হয়ে যায়।
সময় সংবাদ, টাঙ্গাইল। বাজার, খাগড়াছড়ি, ফেনী ও হবিগঞ্জের সীমান্ত দিয়ে মোট ৭৮ জনকে পুশ ইন করা হয়েছে। বিজিবি জানায়, ভোরে জুড়ি উপজেলার রাজকি সীমান্ত দিয়ে ১০ জন ও কমলগঞ্জের চম্পারাইয়ে ১৪ এবং বাগিছড়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ ইন করে বিএসএফ। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বিজিবি। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত ৩১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ১৪, ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১৩ জন এবং হবিগঞ্জের চুনারুঘাট কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ২২ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। ঈদ সামনে রেখে মশলার দর চড়া থাকলেও বৃষ্টির দিনে রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা পর্যন্ত। ভরা মৌসুমে চালের দামে হেরফের নেই। কারওয়ান বাজার ঘুরে অন্তরা সেনের রিপোর্ট। বৃষ্টি ভেজা ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার। পর্যাপ্ত সবজি সরবরাহ নিয়ে দোকান খোলা বিক্রেতারা জানান, গেল সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে ঢেঁড়স, কাঁকরোল, ঝিঙা ও পটলের দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। পণ্যের সঙ্গে বাজারে কমেছে ক্রেতাও। বর্তমানে সবজির দাম খুবই কম, যেটা একবারেই কম, যেটা কৃষক মারার মতো। যেরকম অন্যান্য সময় বৃষ্টি আসলে দেখা যাচ্ছে সবজি সরবরাহ কম ছিল, দামটা বেশি ছিল, কিন্তু এই বছর পর্যাপ্ত সবজির দাম কমলেও দাম বেড়েছে মুরগির। সপ্তাহ ব্যবধানে ১০ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে সোনালী, লেয়ার ও দেশি মুরগির দাম। বৃষ্টি দিন এবেলে লাগে থাকে, তাহলে আপনার রেট বাড়বে। সোনালী মুরগি গেছে সপ্তাহে বেচছি ২৪০, ২৫০ টাকা, আর এই সপ্তাহে বেচতেছি ২৫০ থেকে ২৬০ টাকা। এদিকে কয়েক সপ্তাহ ধরেই চড়ে আছে মশলার বাজার। মানভেদে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৬২০ থেকে ৬৫০ টাকা ও দারচিনি ৫২০ টাকায়। লবঙ্গ, গোলমরিচ ছাড়িয়েছে হাজারের ঘর। আর ১ কেজি এলাচ কিনতে গুনতে হচ্ছে ৪২০০ থেকে ৬০০০ টাকা। মশলার দাম এখন ঈদ সামনে তো একটু বেশি, বুঝছেন, মানে বাজারে অন্যান্য তুলনায় আজকে বাজারে একটু বেশি। জিরা ৬০০ থেকে ৬৫০ টাকা বিক্রি হতেছে, গোলমরিচ ১২০০ টাকা কেজি বিক্রি হতেছে, তারপর লবঙ্গ ১৩৫০ থেকে ১৪০০ টাকা বিক্রি হতেছে, জায়ফল, জৈত্রিক ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি বিক্রি হতেছে। মশলার দিক দিয়ে এলাচের দামটা তো বাড়তে, এখন আসলে আমরা নিতেছি, কিছু করার নেই আর কি। আর তবে ভরা মৌসুমে চাহিদা যোগান ঠিক থাকায় বাজারে অপরিবর্তিত রয়েছে চালের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। নদীর তীরে রীতিমতো উৎসবে মেতে ওঠেন ডিম সংগ্রহকারীরা। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এবার আশানুরূপ ডিম সংগ্রহ হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যেই হালদা নদীর বিভিন্ন অংশে নৌকা ও জাল নিয়ে ডিম সংগ্রহ করেছেন মৎস্যজীবীরা। রাত ১:৩০ থেকে শুরু হয়ে ভোর ৫:৩০ পর্যন্ত চলে ডিম সংগ্রহ। প্রাকৃতিক নিয়মে ডিম ছাড়তে এপ্রিলের মাঝামাঝি থেকে হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মা মাছের আনাগোনা শুরু হয়। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার ভাটার সময় নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। সেই ডিম বিশেষ ধরনের জাল দিয়ে সংগ্রহ করা হয়, পরে তা থেকে হ্যাচারিতে রেণু তৈরি হয়। অন্য বছর তুলনায় এবার ডিম মোটামুটি ভালো হয়েছে। ১:৩০ থেকে আমরা কালেকশন করছি এই সকাল ৫টা পর্যন্ত। সবাই যার আশা অনুযায়ী মোটামুটি ভালোই ডিম পাইছে। একজনের ১০-১৫ পাল্টি করে পেয়েছে। আলহামদুলিল্লাহ সবার আশা পূরণ হয়েছে ইনশাল্লাহ। প্রিয় আদায় করি আল্লাহর কাছে যে আজকে শেষ দিনে ডিমটা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এবার প্রত্যাশা অনুযায়ী ডিম সংগৃহীত হয়েছে। এই বছর যে পরিমাণ ডিম পাওয়া যাচ্ছে তাতে আশা করা যাচ্ছে যে সবাই ভালোভাবে লাভবান হতে পারবে এবং সারা দেশবাসীকে আমরা এখান থেকে রেণু সরবরাহ করতে পারবো। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব না থাকলে আরো বেশি ডিম সংগ্রহ করা সম্ভব হতো বলে জানান হালদা গবেষক। যে কোনো ন্যাচারাল ডিজাস্টারের যখন সিগন্যাল থাকে তখন কিন্তু মা মাছ ডিম ছাড়ে না, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়টা কেটে যাওয়ার পর তারপর ডিম ছাড়া শুরু করছে। হালদার হাটাজারি ও রাউজান সংলগ্ন প্রায় ২০ কিলোমিটার অংশে এবার পাওয়া গেছে নিষিক্ত ডিম। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে হামাস বলে জানিয়েছে এক শীর্ষ নেতা। যদিও এতে রাজি হয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৭০ জন।
উত্তরাঞ্চলের একমাত্র হাসপাতাল আল আউদা অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন দ্বিরাষ্ট্র সমাধানকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি সেনাদের আক্রমণে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে কয়েকজন নিহত হয়েছেন গাজা সিটির সারায়া জংশনে বিমান হামলায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজার উত্তরাঞ্চলের আল আউদা হাসপাতাল আর কার্যকর নেই। ইসরায়েলি বাহিনীর সরাসরি আদেশে হাসপাতাল খালি করা হয়েছে। এখনো সেখানে কয়েকজন রোগীসহ অর্ধ শতাধিক মানুষ অবস্থান করছেন। রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় যন্ত্রপাতি সরানোরও সুযোগ নেই। এদিকে পশ্চিম তীরে 22টি নতুন অবৈধ বসতির অনুমোদন দিয়েছে ইসরায়েল। এটি এককভাবে বসতি অনুমোদনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। বিশ্লেষকরা জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি জমি দখলে নেয়ার পদক্ষেপ এখন স্পষ্টতই রাষ্ট্রীয় নীতিতে রূপ নিয়েছে। জাতিসংঘ জানায়, ইসরায়েলের বসতি স্থাপন দুই রাষ্ট্রভিত্তিক শান্তি উদ্যোগকে ভুল পথে নিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের ভূমিতে ইসরায়েলের বসতি কার্যক্রম বন্ধেরও আহ্বান জানায় জাতিসংঘ। অন্যদিকে ইসরায়েলের বেঙ্গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। গাজায় গণহত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। তবে ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। কাকুলি আখতার, সময় সংবাদ। আপিলের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে বহাল থাকবে ট্রাম্প প্রশাসনের বিশ্বব্যাপী শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের রায়ে অবৈধ ঘোষণার একদিন পরে বৃহস্পতিবার এই ঘোষণা আসে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, শুল্ক নীতিতে তারা এক চুলো পিছু হটবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে জিতলেও এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ আছে। 3 বিচারকের রায়ে বলা হয়, জাতীয় জরুরি অবস্থা আইনের অপব্যবহার করে ট্রাম্প প্রায় সব দেশের ওপর শুল্ক আরোপ করেছেন, যা তার ক্ষমতার সীমা লঙ্ঘন করে। আদালত 10 দিনের সময় বেঁধে দিয়ে আমদানি শুল্ক কার্যকর স্থগিতের নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউসকে। কিন্তু এর একদিন পরেই আপিল করে ট্রাম্প প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক ব্যবস্থা পুনর্বহাল করে আপিল আদালত। যদিও আদালত জানান, এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী নাও হতে পারে। হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দেন। প্রয়োজনে অন্য পথ খুঁজে নেয়ার কথা জানান। আদালতে এই লড়াইয়ে হোয়াইট হাউস জিতবে বলে মন্তব্য করেন প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। বিচারের নামে যেসব বিদ্রোহী বিচারক বাধা দিচ্ছেন, তাদের মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি। মামলাটি করেছে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসায়ী ও অঙ্গরাজ্য। তাদের দাবি, ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতি দেশের অর্থনীতিকে আঘাত করেছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আদালতের সাময়িক সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের জন্য তাৎক্ষণিক জয় হলেও এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। খেলার খবর। আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির গঠনতন্ত্রের 13.3 ধারা না মেনে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে। সভাপতিকে সরানোর ঘটনায় হস্তক্ষেপ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডে কখনোই দেশের সরকার হস্তক্ষেপ করতে পারবে না। ইতিমধ্যে আইসিসির কাছে অভিযোগ করেছেন ফারুক আহমেদ। আর এটা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আমলে নিলে নিষেধাজ্ঞায় পড়তে পারে বিসিবি। দেশের ক্রিকেটে এখন খেলার চেয়ে ধুলাটাই বেশি, অস্থিরতা যেন কমছেই না। বৃহস্পতিবার রাতে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে এনএসসির মনোনয়ন বাতিল হয় ফারুক আহমেদের। হারান ভোট সভাপতির পদ। তবে যে প্রক্রিয়ায় তাকে বিসিবি থেকে সরিয়েছে এনএসসি, তা নিয়ে উঠেছে প্রশ্ন। সঙ্গে আইসিসি থেকে বড় দুঃসংবাদের শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফারুক আহমেদকে অপসারণের প্রথম কারণ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ দেখিয়েছে 8 পরিচালকের অনাস্থাপত্র। দ্বিতীয় কারণ, এবারের বিপিএলে তার করা অনিয়মের তদন্ত রিপোর্ট। কিন্তু তিনি সভাপতি হওয়ায় তাকে বাদ দেয়া নিয়ে বিসিবির গঠনতন্ত্রে আছে জটিলতা। বিসিবির গঠনতন্ত্রে 13.3 ধারা বলছে, পরিচালনা পরিষদের পরিচালকের মৃত্যু, পদত্যাগ, মানসিক ভারসাম্যহীন অথবা ওই পরিচালককে শৃঙ্খলাজনিত শাস্তি প্রদান করলে সে প্রেক্ষিতে পরিচালক অপসারণ করা যাবে। সঙ্গে এই বিষয়গুলোর বিধি অনুসারে সুস্পষ্ট প্রমাণ নিশ্চিত করতে হবে। কিন্তু এর কোনোটিতেই এখন পর্যন্ত নেই ফারুক আহমেদ। এছাড়া বিপিএল এর অনিয়মের তদন্ত রিপোর্ট তার বিপক্ষে আসলেও তা নিয়ে আপিল করার সুযোগ থাকবে সাবেক এই অধিনায়কের। যদিও ফারুক আহমেদ
যেহেতু এনএসসি থেকে মনোনীত ছিলেন, সেক্ষেত্রে ক্রীড়া পরিষদ চাইলেই সে মনোনয়ন কেড়ে নিতে পারে। তবে ফারুক সভাপতি হওয়ায় বাধে যত বিপত্তি। জাতীয় ক্রীড়া পরিষদ একটি সরকারি প্রতিষ্ঠান। আইসিসি নিয়ম অনুযায়ী কোনো বোর্ডই হস্তক্ষেপ করতে পারবে না দেশের সরকার। ফারুক যেহেতু সভাপতি, স্বাভাবিকভাবেই তার গুরুত্ব বেশি থাকবে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে। ইতোমধ্যে আইসিসির কাছে নাকি চিঠিও পাঠিয়েছেন ফারুক আহমেদ। জানিয়েছেন জোর করেই সভাপতি পদ থেকে সরানো হয়েছে তাকে। আর যদি এ অভিযোগ আমলে নেয় আইসিসি, তাহলে নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসিবির অন্তর্বর্তী সভাপতি হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড সভায় সিদ্ধান্ত, সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। নির্বাচন দিতে চান না ডক্টর ইউনূস, বললেন মির্জা আব্বাস। বিদেশে বসে বদনামের অভিযোগ, যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ডিসেম্বরের মধ্যে ভোটের পক্ষে, দাবি সালাউদ্দিনের। এবং বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। 6টি সমঝোতা ও চুক্তি সই। ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। টোকিওতে মত বিনিময়ে প্রধান উপদেষ্টা। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।